তো এই যে এনার্জি যে মকর রাশির জায়গা থেকে এই প্রশ্নটা রেখেছেন, আমরা গোচরকালীন জায়গা থেকে দেখছিও না, ওভারঅল জায়গা থেকে যে মকর রাশির মানুষের ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে তিনি ঋণে পড়ছেন, ডুবছেন, সেই ইন্ডিকেশন মানে কি আপনি ক্যালকুলেট করবেন? আর এখানে তার সপ্তমের সাথে চতুর্থের কানেকশন, মানে চন্দ্রের সাথে রবির একটা চন্দ্র তো অলরেডি বসে গেছে ওখানে মকর রাশির ক্ষেত্রে বলছি। হ্যাঁ, মকর রাশিটা কখন হচ্ছে, চন্দ্র গেলে রাশিটা হয়ে যাচ্ছে, ওটা চন্দ্রটা সপ্তম থেকে গিয়ে মকরে বসলেই তবে মকর রাশি, কথাটা বুঝুন। এবারে চন্দ্রের সাথে একটা কানেকশন হচ্ছে তার ষষ্ঠের, এবং সঞ্চয়পতি যে তার সাথে একটা অবস্থানগত দিকও বিবেচনা করার দরকার আছে। কারণ তো কর্ম নির্বাচনের ক্ষেত্রে আপনি যে জায়গাটা বলেছেন, যে ক্ষেত্রে কর্ম নির্বাচনের ক্ষেত্রে সজাগ হওয়া উচিত, সেটা একদম ঠিক বলেছেন। কেননা কর্ম আপনাকে ব্যয়ের জায়গায় নিয়ে যাবে না আয়ের জায়গায় নিয়ে যাবে, ওই কর্ম আপনাকে সঞ্চয় কি দেবে, হাতে ঝুনঝুনি ধরিয়ে দেবে, নাকি আপনাকে আপনার মানে 50 বছর বয়সের পরে আপনি একটা সুন্দর একটা বেশ ভরপুর একটা আপনার শরীর টানছে না, আপনি তখন একটা লেভারেজ বেশ জীবনযাপন করছেন, আপনার সম্পদ তৈরি হয়েছে, আপনার সেই জায়গাটা দিয়ে দেবে। আবার আপনার সন্তান সন্ততিও তো সম্পদ। আপনি কর্ম করতে করতে যে বৈশিষ্ট্য, যে ভাষা, যে প্রকৃতি আপনি নিজের ভেতরে গ্রহণ করেছেন, আপনার সন্তান সেই রকম আপনাকে দেখেও তারাও কিন্তু শিখছে। তো সব থেকে তো বড় সম্পদ তো তারাই। শনি যদি দুস্থানগত হয়ে যান, ও তো দেবে না, পরে না দেওয়ার একটা ভান করবে, চক্কর খুঁজবে, কারণ খুঁজবে। আচ্ছা, হ্যাঁ, শনি যদি দুস্থানগত হয়ে যান মানে তার নিজের চরিত্রটা বদলে যাবে। ঋণ তো ঋণের জায়গায় আছে, হ্যাঁ, পরিশোধটা তো লগ্নটাকে করতে হবে, রাশিটাকে করতে হবে। এ কিন্তু বিভিন্ন রকম বাহানা খুঁজবেন শনি যদি দুস্থানগত হয়ে যায়, খারাপ চরিত্রে চলে যায়, তাইলে দেবেন না। পরে যখন চাইতে আসবে ওখানে বাগবিতণ্ডা শুরু হবে, সেখান থেকে আবার পর্যায়ে যা হওয়ার সে তো আপনি আমি সবাই জানি। ধরুন উনি ঘুষ দিলেন, জায়গা জমি বিক্রি করে টাকাটা নিয়ে ঘুষের টাকাটা মেটানো হলো, যে আমার যেন চাকরি হয়ে যায়। ঠিক, এবার দেখা গেছে যে চাকরিটা হলোই না, তাহলে ওই পরিবার তার যে সম্পত্তি ছিল সেটাও তো ঋণে গেল। কোনো জায়গা, এক প্রকার ঋণ, জায়গা বিক্রি করে পয়সা দিলেন, দেখা গেল সেটাকে আপেক্ষিক অর্থে ঋণ নয়, মানে আমার সম্পদ হানি, কিন্তু পারিবারিক সম্পদহানি যোগ অবশ্যই সম্পদহানি। এবারে প্রশ্নটা হচ্ছে এই সম্পদ হানিটা ঘটলো কেন, বা সম্পদ হানি ঘটার পরে উনি ঋণে জড়াবেন, কারণটা কি? আপনার 2 বিঘা জমি আপনি বিক্রি করলেন বর্তমান বাজার মূল্যে, একটু গ্রামের দিকে দেখা গেল 8 লাখ টাকা করে, আপনি একটা 16 লক্ষ টাকা, প্রচলিত ক্ষেত্রে 16 লক্ষ টাকা দিয়ে দিলেন কাউকে একটা চাকরির লোভে, চাকরিটা পেলেন না, ফ্রড হয়ে গেল। পরের বারে আপনি জীবনযাপন করবেন, এত বড় সংসার প্রতিপালন করবেন কোত্থেকে? তাইলে ঋণের দ্বারস্থ হতে হবে। আজকের এপিসোডের শুরুতে একটা অনুরোধ আপনার কাছে আমি রাখবো। স্ক্রিনে দেখবেন একটা লেখা যাচ্ছে, মা নর্মদার যে মাহাত্ম্য কথার PDF বই বিনামূল্যে আপনারা পাবেন। তার জন্য আপনাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে হবে। আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করুন, এবং এই PDF বই আপনি ফ্রি অফ কস্ট, বিনামূল্যে জাস্ট PDF বইটা আপনি পাবেন আর কি। বাকিদের সাথে প্লিজ আপনি শেয়ার করবেন। মায়ের কর্মী হিসাবে, মায়ের সন্তান হিসাবে আমরা সবাই একটু করি। আজকের এপিসোডে আপনাদের কাছে আমার এটা বিশেষভাবে অনুরোধ থাকছে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হর, শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। মকর রাশি, মকর লগ্নের যারা জাতক জাতিকা আছেন, তাদের জীবনে ঋণ কিভাবে হানা দেয় এবং সেই ঋণ কিভাবে তাদের জীবনের বিভিন্ন অনুভবগুলোকে বদলে দেয়, কিভাবে তাদের রক্তক্ষরণ ঘটায়, যন্ত্রণা ঘটায়, এবং জীবনকে কিভাবে একেবারে দুর্বিষহ করে তোলে, আমি সেই জায়গাগুলোই মূলত আজকের এপিসোডে খুঁজবো। তবে আজকের এপিসোড যারা দেখছেন মকর রাশি, মকর লগ্নের মানুষ, বাকি রাশি লগ্নের জায়গা থেকেও এই ঋণের সিরিজ আপনারা দেখুন। ঋণ বহু রকমের হয়। ধরুন আপনি একটু আধ্যাত্মিক মনস্কের, ঋণ আসলে কোনটা? তাহলে প্রারব্ধ, অতীতের যে ঋণ, প্রারব্ধ, যে বকেয়া, তা ছিল বলেই কিন্তু এই জীবনে আমি শরীর পেয়েছি, আপনিও পেয়েছেন, গোবিন্দদাও পেয়েছে, বাকি যারা দেখছে তারাও সবাই পেয়েছে, সমস্ত যারা মানুষ আছেন তারা পেয়েছেন। মোক্ষ কাকে বলছে? ঋণ মেটানো। আমার খুব খেয়াল আছে, ক্লাস 12-এ পড়তে পড়তে আমি একটা লাইন লিখেছিলাম, আমার এই চ্যানেলেও লেখা আছে, যে এই পৃথিবীর ঋণ শোধ হলে আমি চলে যাব,
যদিও কথা প্রসঙ্গে যে আদতে পৃথিবীর ঋণ আমি শোধ করতে পারবো কিনা আমি নিজেও জানি না, পারা যায় কিনা জানি না, কিন্তু একটা ভাবনার জায়গা, জাস্ট ভাবনাটা আপনার মধ্যে জাগিয়ে দিলাম। এবারে চলে আসি জাগতিক জায়গা থেকে। ব্যবসাপাতি করতে গিয়ে জীবনের নানান ঘাত প্রতিঘাতে লোভের বশবর্তী হয়ে গাড়ি কিনছি, ফ্রিজ কিনছি, এসি কিনছি, সেই জায়গা থেকে ইএমআইয়ের চক্কর। ইএমআই না, ওটাও ঋণ, কিন্তু হ্যাঁ ওটাও ঋণ। এবার মকর রাশি মকর লগ্নের মানুষের যে প্রবৃত্তি একটু আপনার কাছ থেকে শুনি, তারপর এদের জীবনে কী কীভাবে এরা ঋণে জড়াচ্ছে আর বেরোবে কী করে সেই নিয়ে একটু আলোচনা করব। দেখুন, মকর রাশির অধিপতি হচ্ছেন শনি। শনিদেব একটা দীর্ঘ প্ল্যানেট, বড় প্ল্যানেট, ধীর গতির প্ল্যানেট, এবং যেহেতু ঋণ নিয়ে আলোচনা করছি, এরা কিন্তু প্রচুর পরিশ্রম করেন, পরিশ্রমের উপযোগী কিন্তু ফল পান না, ব্যাকটা পান না। এবারে যদি সংসার পরিজন ইত্যাদির কারণে এদের ঋণটা হয়, এরা কিন্তু নিজেরা কৃচ্ছ সাধন ভালোবাসেন এরা। শনি যেহেতু, তো অবস্থানগত ত্রুটি থাকলে সেটা তো তার বিচ্যুতি ঘটবে। আপনি বলুন। এবারে তার চরিত্র যেটা, সে তো কৃচ্ছ সাধন করতেই হবে তাকে। কৃচ্ছ সাধন যদি করে তাইলে কিন্তু তার ঋণের জায়গাটা কম। এবারে যদি কৃচ্ছ সাধন থেকে বিচ্যুত হন তাইলে কিন্তু ঋণের জায়গায় পৌঁছে গেলেন। এনারা কিন্তু শুধু ঋণ করেন না, ঋণের পরেও একটা ঋণ করেন। কি ঋণ? ঋণ মানে প্রথমে তো অর্থ ঋণ করলেন, তারপর অর্থটা পরিশোধ করার তো একটা চুক্তি থাকে, সেই চুক্তিটাকে খেলাপ করেন, অর্থাৎ বন্ধুর কাছ থেকে নিলেও খেলাপ করার সুবাদে একটা বাক্য ঋণে পরিণত হয়ে যায়। মানে ধরুন ঋণ যেদিন মেটাবে বলছে যে আমাকে 1 বছরের জন্য দাও এই টাকাটা, তাহলে 1 বছরের মধ্যে সামর্থ্য থাকলেও মেটাবে না, ইচ্ছা করে বলছেন আপনি। হ্যাঁ, একটু লিঙ্গারিং করবে, কারণ চরিত্রটা হচ্ছে বিলম্বিত চরিত্র। তার মানে আপনি ঋণ নেওয়ার ক্ষেত্রে, চলুন সলিউশন দিয়েই দিই আমি, মানে কথার জায়গা থেকে দিয়ে দিই, বাকি যদি আপনার জন্মছকে মগজমারি থাকে তাহলে তো সে আলাদা কথা। আমার মনে হয় যে আপনি ঋণ গ্রহণের ক্ষেত্রে কাউকে 1 বছর টাইমের জায়গা থেকে আপনি কখনো তাকে টাইমের জায়গাটা বলবেনই না। আপনি তার কাছে আরও একটু বেশি সৎ হয়ে উঠুন। আপনি তাকে বলুন যে দেখো, আমি কবে ঠিক মেটাতে পারবো আমি জানি না, যদি এই সাপেক্ষে এই শর্তে তুমি যদি দাও আমাকে তাহলে দাও। আর এর সাথে এবার বদমাইশি যোগ করে ফেলবেন না যে না তুমি দাও না আমি দিয়ে দেবো, কবে চেষ্টা করছি আমি, না। যদি সৎ হতে হয় তাহলে সত্যিভাবে এটাই তার কাছে রাখুন যে কবে দিতে পারবো আমি জানি না, যদি দেওয়ার হয়। আরো মজার খেলা আছে এর মধ্যে। শনি যদি দুস্থানগত হয়ে যান, ও তো দেবে না, পরে না দেওয়ার একটা ভান করবে, চক্কর খুঁজবে, কারণ খুঁজবে। আচ্ছা, হ্যাঁ, শনি যদি দুস্থানগত হয়ে যান মানে তার নিজের চরিত্রটা বদলে যাবে। ঋণ তো ঋণের জায়গায় আছে, হ্যাঁ, পরিশোধটা তো লগ্নটাকে করতে হবে, রাশিটাকে করতে হবে। এ কিন্তু বিভিন্ন রকম বাহানা খুঁজবেন শনি যদি দুস্থানগত হয়ে যায়, খারাপ চরিত্রে চলে যায়, তাইলে দেবেন না। পরে যখন চাইতে আসবে ওখানে বাগবিতণ্ডা শুরু হবে, সেখান থেকে আবার পর্যায়ে যা হওয়ার সে তো আপনি আমি সবাই জানি। বুঝতে পেরেছি। ধরুন অনেকের ক্ষেত্রে আমি দেখি, কিন্তু মকর রাশি মকর লগ্নে সাপেক্ষে আপনার কাছে এই উত্তরটা জানবো, প্রশ্নটা রাখছি যেটা, সেটা হচ্ছে যে ধরুন কেউ চাকরির জন্য তিনি ঘুষ দিলেন। আচ্ছা, এবার এই যে ঘুষের টাকাটা, আমি ঋণ বলতে এক্ষেত্রে কিন্তু ঋণাত্মক যদি ধরি, মাইনাস ধরছি আমি, মানে আপনি যেখানে লসে যাচ্ছেন, প্রফিট আপনার হচ্ছে না, ঠিক আছে, ঋণের একটু ব্যাপক অর্থটাকে আমি নিয়ে আসছি। এই ব্যাপক অর্থ আনার পেছনে কারণটাও আপনি ধীরে ধীরে বুঝে যাবেন, কেননা এই ব্যাপক অর্থ থেকেই অর্থের মানে ওই ঋণের জায়গাটায় আপনি পৌঁছাচ্ছেন আর কি, মানে ঋণ বলতে মোটাভাবে যা আপনারা বুঝেন সেখানেই দেখুন পৌঁছচ্ছেন। ধরুন উনি ঘুষ দিলেন, জায়গা জমি বিক্রি করে টাকাটা নিয়ে ঘুষের টাকায় মানে ঘুষের টাকাটা মেটানো হলো, যে আমার যেন চাকরি হয়ে যায়। ঠিক, এবার দেখা গেছে যে চাকরিটা হলোই না, তাহলে ওই পরিবার তার যে সম্পত্তি ছিল সেটাও তো ঋণে গেল। কোনো জায়গা, এক প্রকার ঋণ, জায়গা বিক্রি করে পয়সা দিলেন, দেখা গেল সেটাকে আপেক্ষিক অর্থে ঋণ নয়, মানে আমার সম্পদ হানি, সম্পদ হানি, কিন্তু পারিবারিক সম্পদ হানি যোগ অবশ্যই সম্পদ হানি। এবারে প্রশ্নটা হচ্ছে এই সম্পদ হানিটা ঘটলো কেন, বা সম্পদ হানি ঘটার পরে উনি ঋণে জড়াবেন, কারণটা কি? আপনার 2 বিঘা জমি, 2 বিঘা জমি আপনি বিক্রি করলেন বর্তমান বাজার মূল্যে, একটু গ্রামের দিকে দেখা গেল 8 লাখ টাকা করে, আপনি একটা 16 লক্ষ টাকা, প্রচলিত ক্ষেত্রে 16 লক্ষ টাকা দিয়ে দিলেন কাউকে একটা চাকরির লোভে, চাকরিটা পেলেন না, ফ্রড হয়ে গেল। পরের বারে আপনি জীবনযাপন করবেন, এত বড় সংসার প্রতিপালন করবেন কোত্থেকে? তাইলে ঋণের দ্বারস্থ হতে হবে।
সেখান থেকে তো একটা উৎপাদন আসতো। না, আমি ভাবছি, আমি এটাও বলছি যে না, ঠিক আছে, জমি এখন লোকে চাষ করছে না, তো তিনি পরবর্তীতে প্রত্যক্ষভাবে কোনো ঋণে জড়ালেনও না। আচ্ছা, ঠিক আছে, প্রত্যক্ষভাবে তার পরিবারে কেউ ঋণগ্রস্ত না, তার পরিবারে কেউ ইএমআই চলছে না, কিচ্ছু চলছে না, কোনো কিছু ঋণে নেই, কেবলমাত্র এই চাকরির জন্য ঘুষের টাকা দিয়েছিলেন জায়গা বেচে। তাহলে যার নামে জায়গা ছিল তার তো ঋণ হলো রে বাবা। না না, আরও এর তো আরও ব্যাখ্যা আছে। আমাদের গ্রামের দিকে একটা কথা আছে জানেন, আমি কি এটা করেছি নাকি আমি বেচবো। আপনিও কথাটা শুনেছেন হয়তো। আপনার যদি বাবা ঠাকুরদা যদি কাউকে বলা হয় না যে আচ্ছা এই জায়গাটা বিক্রি করে টাকাটা দিয়ে দিলে হয় না, দেখা যাবে জায়গাটা তিনি করেননি, তার বাবা মানে কিনেননি, আর কি করেননি মানে কেনেননি, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, তিনি কি উত্তর দেবেন জানেন? আমি কি করেছি নাকি আমি বেচে দেবো। না, আজকে এই কথা উল্টে গেছে। আপনি গ্রাম বলুন বা শহর বলুন, বেচে দে, রেখে কি হবে? ওখানে জঙ্গল হয়ে যাচ্ছে, টাকা পয়সা এলে তো এখানে একটা ফ্ল্যাট হতো, বা টাকা পয়সা থাকলে তার একটা এমআইএস চলবে, ঠিক আছে, আমি স্টকে দিয়ে দেবো, স্টক আমার বাড়তে থাকবে। মানে এখন এত গাদাগুচ্ছের ইনফ্লুয়েন্স চলছে আর কি মানুষের মগজে। দেখুন, আমি যে জায়গাটা ধরাতে চাইছি, আমি পাতি জ্যোতিষের সেই এপিসোড বানাতে চাইছি না যে ভাই তুমি 10,000 টাকা ঋণে পড়ে আছো, আয় ভাই আয়, তো জন্মছক বিচার করা দিয়ে আমি প্রতিকার দিয়ে দিচ্ছি, নে হয়ে যাবে। নো, ঋণ মানে হচ্ছে মাইনাস। ঋণ থেকে ঋণাত্মক শব্দ উদ্ভব হয়েছে। একদম তাই। আপনি কোথায় কোথায় লস হচ্ছে আপনার জীবনে, কোথায় কোথায় প্রফিট হচ্ছে, কোথায় কোথায় রক্ত বাড়ছে আর কোথায় কোথায় শরীরের রক্ত ক্ষরণ হচ্ছে, আপনি চলুন না, আপনার একটা নার্ভ এখান থেকে কেটে দেওয়া হলো, আপনি বলছেন হাত কাটা হয়নি, শুধু তো নার্ভটাই কেটেছে, কয়েক ফোঁটা ফোঁটা করে রক্ত বেরোচ্ছে, আপনার শরীর একটা সময় রক্ত শূন্য হয়ে আপনি মারা যাবেন না? অবশ্যই। তখন কি বলবেন? প্রাণহানি বলবেন তো, প্রাণ ত্যাগ বলবেন তো, তাই না? ত্যাগ বলা যাবে না, মানে প্রাণহানি। প্রাণহানি না, যে জেনে বুঝে জায়গা বেচে বা এই ধরনের মাইনাসের দিকে এগোচ্ছে, সেটা ত্যাগ। তার ক্ষেত্রে ত্যাগ বলা যেতে পারে। সে তো মহান মানুষ। এরকম বহু মহান মানুষ আছে যে পরিবারের সবাইকে নিয়ে ডুবেছে। বহু মানুষ আছে, বহু মানুষ আছেন, জানি না, হ্যাঁ, জেনে শুনে ডুবেছি। রবি ঠাকুরের একটা গান আছে, জেনে শুনে বিষ করেছি প্রাণ, বিষ পান করেছি নাকি, এরকম কিছু একটা আছে মনে হচ্ছে। হ্যাঁ, জেনে শুনে করেছি বিষ পান না, কিছু একটা আছে। যাই হোক, এখন সবাই তো আর ভোলে বাবা নয় যে আপনি নীলকণ্ঠ হবেন, তাই না? আপনার কণ্ঠ কোথা থেকে যে আপনার কণ্ঠ রোধ হচ্ছে, আমি সেই সমস্ত দিককে ইন্ডিকেট করছি না যে যেখানে আপনি সিচুয়েশনাল জায়গা থেকে বাধ্য হচ্ছেন ঋণ গ্রহণ করতে, কেউ নার্সিংহোমে ভর্তি, কেউ হঠাৎ করে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়ে গেছে, তাকে অপারেট করতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, সেই জায়গার থেকে আমি বলছি না। আচ্ছা, এই যে এক্ষুনি মজাটা যেটা করলাম, এই জায়গা থেকে বলছি না। বাট আবার এই জায়গা থেকেও তো আমি আপনাকে প্রশ্ন করতে পারি যে জ্যোতিষবিদ্যা নাকি মিনিট মিনিট সেকেন্ডের কথা বলে দিতে পারে, ভবিষ্যতের কথা বলতে পারে। তাহলে ভবিষ্যতে কোনো একজন ব্যক্তি, জাতক জাতিকা যিনি দেখছেন, তার জীবনে অ্যাক্সিডেন্ট হতে পারে এবং সেখান থেকে তিনি ঋণগ্রস্ত হবেন কিনা, সেটা কি বলতে পারা? অবশ্যই বলতে পারা যায় তো। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট থেকে ঋণ হবে, তো এগুলা জ্যোতিষের যারা মোটামুটি চর্চায় আছেন তারা বলে দিতে পারবেন, তারাও বলে দিতে পারবে হ্যাঁ, যে এই এই ইভেন্টটা হবে, সেখান থেকে আপনার ঋণগ্রস্ত হবে, কিন্তু মেটাতে পারবেন কি? হ্যাঁ, সেটাকে সেই জায়গাটার ক্যালকুলেশন আরো জটিল। কুণ্ডলী না বিচার করলে তো হবে না, তার কুণ্ডলীটা বিচার করতে হবে, তৎকালীন কোন দশা, কোন অন্তর্দশা গ্রহের চলছে, হ্যাঁ, কোন অ্যাঙ্গেলে, আবার যদি আরো ডিপ যেতে হয় সেই সময়ে কি গোচর থাকবে, কথাটা বুঝবেন যে 5 বছর পরে আপনি ঋণটা মেটাতে পারবেন কি না। যদি ভাবতে হয় 5 বছর পরে কোন দশা, কোন অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলবে, সেটা আপনার ক্ষেত্রে কতটা সাপোর্টেড, দেখে তারপরে সিদ্ধান্ত জানানো হবে যে হ্যাঁ আপনি এই ঋণটা শোধ করতে পারবেন। এই যে অ্যাক্সিডেন্টে তো না হলে এই ঋণটা শোধ করতে পারবেন না, আপনাকে অন্য কারোর সহযোগিতা নিতে হবে, দিলে আপনি শোধ করতে পারবেন। অনেক সময় সহযোগিতাও কাজ করে, আবার ঋণের জন্য ঋণ করতে হয়, বা বিক্রি বাট্টা করেও ঋণ শোধ হয়, হয়তো ঋণটা আপনি শোধ করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার কিঞ্চিত সম্পদহানি দেখা যাচ্ছে। শুনুন, আমি আপনাকে ওনাদেরই যে পাঠিয়েছেন কমেন্ট, হ্যাঁ, তো সেই জায়গা থেকে বলছি। এই যে আমার মকর রাশি, আমার বয়স 32 বছর, আমি আর্থিক দিক থেকে ভোগান্তি, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, কি করণীয়? তাহলে ব্যবসায় ক্ষতি মানে কি?
ব্যবসায় ক্ষতি মানে কি? আমি ধরে নিচ্ছি যে উনি 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, সেই ব্যবসায় ওনার ক্ষতি হচ্ছে। আপনি বলবেন তাহলে মাইনাস হচ্ছে। কই, উনি তো বাইরের আরো কারো কাছ থেকে হাত পেতে উনি তো আর 20,000 টাকা নিয়ে আসেননি। তাহলে সেইটা কি আমি আলোচনার বাইরে রেখে দেবো, ঋণের জায়গায় রাখবো না? ব্যবসায়িক হিসেবের জায়গা থেকে তো ওটা ঋণই হচ্ছে না। প্রফিট হচ্ছে না মানে কি? লস হচ্ছে। প্রফিট হচ্ছে না মানে ওটা ঋণই হচ্ছে না। হ্যাঁ, সেই জায়গার উপর ঋণ, সেই জায়গার উপর ঋণ না? অবশ্যই। তো এই যে এনার্জি, যে মকর রাশির জায়গা থেকে এই প্রশ্নটা রেখেছেন, আমরা গোচরকালীন জায়গা থেকে দেখছিও না, ওভারঅল জায়গা থেকে যে মকর রাশির মানুষের ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে তিনি ঋণে পড়ছেন, ডুবছেন, সেই ইন্ডিকেশন মানে কি আপনি ক্যালকুলেট করবেন? আর এখানে তার সপ্তমের সাথে চতুর্থের কানেকশন, মানে চন্দ্রের সাথে, চন্দ্রের সাথে রবির একটা চন্দ্র তো অলরেডি বসে গেছে ওখানে। মকর রাশির ক্ষেত্রে বলছি। হ্যাঁ, মকর রাশিটা কখন হচ্ছে, চন্দ্র গেলে রাশিটা হয়ে যাচ্ছে ওটা। চন্দ্রটা সপ্তম থেকে গিয়ে মকরে বসলেই তবে মকর রাশি, কথাটা বুঝুন। এবারে চন্দ্রের সাথে একটা কানেকশন হচ্ছে তার ষষ্ঠের, এবং সঞ্চয়পতি যে তার সাথে একটা অবস্থানগত দিকও বিবেচনা করার দরকার আছে। কারণ ষষ্ঠ জিনিসটাকে বিবেচনা করার আগে আপনার আগে সেকেন্ড হাউসটাকে দেখতে হবে, মানে আয়ের জায়গাটাকে বলছে, সঞ্চয়ের জায়গাটা। সঞ্চয়ের জায়গাটাকে, এটা হচ্ছে মেন, মানে টাকা পয়সা মানেই হচ্ছে সেকেন্ড হাউস। এবারে ঋণ আর সম্পদ বা টাকা জমানো বলুন, টাকা ক্ষয় বলুন, এটা কিন্তু সেই সেকেন্ড হাউসকে প্রথমে আপনাকে দেখতে হচ্ছে। তারপরে কানেকশনগুলোকে বিশ্লেষণ করব যে কার সাথে কার কি সম্পর্কের জন্য এই ঘটনাটা ঘটছে। অসাধারণ একজন কমেন্ট লিখেছেন, খুব ভালো কথা। কর্মের উপর জোর দিন, পরিশ্রম করে কেউ ফল পায়নি, আজ অবধি হয়নি। গীতার কথা উনি লিখেছেন যে গীতা হচ্ছে পরমং গুরু, ফলো শ্রীমদ্ ভাগবত গীতা। খুব ভালো কমেন্ট ওটা উনি লিখেছেন, ঠিক কথাই লিখেছেন যে কর্মের উপর জোর দিন। আমরাও এই যে ঋণের যে পুরো এপিসোড করছি সেক্ষেত্রেও কিন্তু জোর দিচ্ছি কর্মের উপরে। দুটো ধরনের কর্ম হয়। একটা কর্ম হচ্ছে যেখানে প্রত্যাশা কেবলমাত্র নিজের কাছে, অন্যের কাছে নয়। ধরুন আমি ধরুন এখানে এই কাগজটাতে একটা কিছু আঁকাবুকি কাটছি, এখানে আমার প্রত্যাশা কিন্তু কেবলমাত্র আমি একটা ছবি আঁকতে চাইছি, এখানে আমি আমার নিজের মনের ইচ্ছেটাকে আমি করছি, এখানে আমার প্রত্যাশা কেবলমাত্র যে বাহ আমি কেমন আঁকছি, টাইম পাস হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি, ভালো লাগছে আঁকতে, কেমন। আবার এই যে কর্মটা করছি এখন এপিসোড, এখানে কিন্তু আমার যে প্রত্যাশা আছে যে আমার চ্যানেলের ভিউজ বেশি হবে, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো মানুষের জীবনকে মানে এফেক্ট করবে, এখান থেকে রোজগার হবে। ইয়েস, এতটা সত্যিভাবেই বলতে হবে, এতটা সত্যিভাবেই বলতে হবে, নিজের সাথে এতটাই সৎ হতে হবে, বাকিদের সাথেও সৎ হতে হবে, তবেই না আপনি পেশাগত জায়গা থেকে তার আগে প্রত্যাশা আপনি মেটাবেন, তারপরেই নিজের প্রত্যাশা মিটবে, এই উপলব্ধি আপনার ভেতরে আসবে। বুঝতে পেরেছেন? পেশাগত জায়গা থেকে যে কর্মগুলো করবেন, উনি ব্যবসায় গিয়ে অধঃপতন হয়েছে ওনার ব্যবসায় দেখা যাবে যে না, উনি নিজের খেয়ালি পোলাও লাগিয়েছেন, মানে যে মার্কেটে ধরুন যে জিনিসটা বিক্রি হচ্ছে না বাট উনি করেই যাচ্ছেন। আমি জীবনকে যেভাবে দেখেছি আর মার্কেটকে যেভাবে দেখেছি, দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। সেই জায়গা থেকে কিন্তু মার্কেট চায়নি যে ওখানে একটা এগরোল বিক্রি হোক, কথার কথা বলছি, উনি সেখানে এগরোলের ভ্যারাইটিস লাগিয়ে দিয়েছেন। সেই জায়গা থেকে কিন্তু ব্যবসায়িক যে ক্ষতি, সেই ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিশ্বাস করুন, ব্যবসা করে বা কর্ম করে, এই যে উনি লিখেছেন না যে কর্মের উপর জোর দিন, কর্ম করে কেউ ফল পায়নি, আজ পর্যন্ত হয়নি, একদম ঠিক কথা, একদম ঠিক কথা। ধরুন আমি কর্ম করলাম এটা একটা, যে আমি চেয়েছিলাম পেনটা পড়বে নিচের দিকে, পেন পড়েই যাবে সঙ্গে সঙ্গে। কর্ম ইজ ইকুয়াল টু ফলাফল, এর সঙ্গে সঙ্গে। এবার ঘটনা হচ্ছে যে কর্ম করার ক্ষেত্রে আপনি কতখানি সচেতন আছেন এবং তার এফেক্ট নিয়ে কতখানি ভাবছেন 360 ডিগ্রি, সেটার জন্যই এপিসোডটা দেখুন। প্রত্যেকের জন্মছক আপনারা যাকে যাকে দেখিয়েছেন, আপনি দেখবেন আপনার জন্মছকে 2-3টে কম্বিনেশন থাকবে কর্মের জায়গায়। 2-3টে দিকে আপনি পারঙ্গত হবেন, আপনার মস্তিষ্কও চলবে। হতে পারে কোনো একটা কর্মতে আপনি এখন এক্সপার্ট, বাট আপনি 2-3টে কর্মের মধ্যে কিন্তু আপনি থাকবেন, আপনার মন চাইবে, সেদিকেও আপনার দিমাগ অনেকটা বেশি কাজও করতে পারে, একটু এগোতেই পারে। কেমন? এই জায়গাটায় আমি যেটাকে নজর দিতে বলবো গোবিন্দদা, সেটা হচ্ছে যে এক একটা কর্মের বৈশিষ্ট্য না আমাদের শরীরে, আমাদের মনে, আমাদের চারপাশে যারা আছে তাদের উপরে প্রভাব ফেলে। ধরুন আজকে যদি আমি এই যে জ্যোতিষের প্রোগ্রাম করছি,
এই প্রোগ্রামটা না করে, এই কর্মটা না করে যদি আমি ধরুন এই একই ক্যামেরার সামনে কথা বলা, আমি যদি কোনো মিডিয়া হাউসে চাকরি করতাম যেখানে যত বড় নেগেটিভ তত বড় খবর সেটা, তাহলে ওই খবরগুলো, ওই নেগেটিভিটিগুলো কিন্তু আমাকে গ্রাস করতো। অবশ্যই। আমি কি করতাম, আমার মাথা কি করতো, আমার চিন্তা ভাবনা কি করতো, গজং 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 আমার চোখে তাই ধরা পড়তো যা খারাপ, যা নেগেটিভ। আপনি খুঁজে বেড়াতেন কোথায় ঘটছে নেগেটিভ। ধরুন আমি একজন রিপোর্টার, হ্যাঁ, আমি তো খুঁজেই বেড়াবো যে যে এখানে এই জিনিসটা আছে কিনা, আমরা সেটা খুঁজে বেড়াবো। আমি খুঁজে বেড়াতাম না, এবং আমার জীবনও কোথাও থেকে না জঞ্জালপূর্ণ হবে, কেন আমি তো নেগেটিভিটি খুঁজে বেড়াচ্ছি। আপনি খবরের কাগজ দেখুন না বস, আপনি চ্যানেল খুলুন না, পজিটিভ খবর কটা পাবেন ওখানে? বাকি পজিটিভিটি কি তাহলে দেশে হচ্ছে না, আপনার জীবনে হচ্ছে না, সমাজে হচ্ছে না পজিটিভ কিছু? যত পাবেন ওখানে সব নেগেটিভিটি পাবেন। তো কর্ম নির্বাচনের ক্ষেত্রে আপনি যে জায়গাটা বলেছেন, যে ক্ষেত্রে কর্ম নির্বাচনের ক্ষেত্রে সজাগ হওয়া উচিত, সেটা একদম ঠিক বলেছেন। কেননা কর্ম আপনাকে ব্যয়ের জায়গায় নিয়ে যাবে না আয়ের জায়গায় নিয়ে যাবে? ওই কর্ম আপনাকে সঞ্চয় কি দেবে, হাতে ঝুনঝুনি ধরিয়ে দেবে, নাকি আপনাকে আপনার মানে 50 বছর বয়সের পরে আপনি একটা সুন্দর, একটা বেশ ভরপুর একটা, আপনার শরীর টানছে না, আপনি তখন একটা লেভারেজ বেশ জীবনযাপন করছেন, আপনার সম্পদ তৈরি হয়েছে, আপনার সেই জায়গাটা দিয়ে দেবে। আবার আপনার সন্তান সন্ততিও তো সম্পদ। আপনি কর্ম করতে করতে যে বৈশিষ্ট্য, যে ভাষা, যে প্রকৃতি আপনি নিজের ভেতরে গ্রহণ করেছেন, আপনার সন্তান সেই রকম আপনাকে দেখেও তারাও কিন্তু শিখছে। তো সব থেকে তো বড় সম্পদ তো তারাই। মজার খেলা হচ্ছে কি জানেন, কর্ম, শুধু কর্ম শব্দটা একটা, কর্ম মানে কি ক্রিয়া, কিছু করা, এটাই তো। আচ্ছা, সৎকর্ম অসৎকর্ম দুটো ভাগ আছে। আচ্ছা, কোনটা করবেন সেটা আপনার দায়িত্ব। আবার কর্ম সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া, কিছু না করেও কিছু করা হয়, এটাও তো আছে। তাইলে কর্ম যদি বিশ্লেষণ করতে হয় তাহলে আপনাকে অনেক কিছু, আমরা কিন্তু সব সকর্মক্রিয়া নিয়ে আলোচনা করছি, অকর্মক্রিয়া নিয়ে নয়। কিন্তু এই যে আমি ভাবছি একটা ভাবনা, হয়তো আমার মধ্যে একটা গ্রোথ হচ্ছে, কিন্তু সেটা কিন্তু সমাজের ক্ষেত্রে কোনো কতটা ইফেক্ট পড়ছে যতক্ষণ না সকর্মে পরিণত হচ্ছে, সকর্মক্রিয়ায়, সেটা কিন্তু পাচ্ছে না কেউ। কথাটা বুঝবেন, আপনার জ্ঞানটা যতক্ষণে আপনি বক্তব্য আকারে মানুষের মধ্যে বিলাচ্ছেন, সকর্ম করছেন, ততক্ষণ সেটা মানুষের মধ্যে যাচ্ছে। আপনি শুধু ভাবছেন, মনে করছেন, এটা তো অকর্মক্রিয়া। আপনি আপনার কাজ করছেন, বিচরণ করছেন না, আপনার মধ্যে সকর্ম করলেও সমাজে কিন্তু তার কোনো প্রতিফলন নেই। না, আমি এই জায়গাটাকে একটা জায়গা থেকে দেখব যে ধরুন আমি একটা চিন্তন করছি, সেটা আমার মানে আমি ঋণের নিরিখেই বলছি। ঋণ মানে কি? জীবন থেকে কিছু ব্যয় হয়ে যাওয়া, মাইনাসে চলে যাওয়া। আমার জীবন থেকে কি ঋণ চলছে? ধরুন আমার আয়ু যা আছে সেখান থেকে প্রত্যেকটা সেকেন্ড তো এই এপিসোডেও বেরোচ্ছে আর ভাবনার সময়ও বেরোচ্ছে। ধরুন আজকের এই যে সিরিজ চলছে, এই সিরিজ করার আগে যখন আমি ভাবছিলাম যে এই ঋণ নিয়ে কথা বলা দরকার আছে, তাহলে তখন যে ভাবনাটা, সেই ভাবনাটা যখন আজকে আমি এত হাজার মানুষের সামনে রাখছি, সেই ভাবনাটার কাটাছেঁড়া ওনারাও করবেন, আমিও তো দেখব কমেন্ট বক্সে ওনাদের মতামতগুলো দেখব। তাহলে সেটা কোথাও থেকে অকর্ম, কুকর্ম যাই, সুকর্ম যাই বলুন না কেন, আমি ওই নিরিখে দেখছি না। আমি দেখছি যে আয়ুটা পুড়িয়ে আমি এই ভাবনায় পৌঁছেছি, সেই আয়ুটার কোথায় মূল্যায়ন হচ্ছে, সেটা কি প্লাসে যাচ্ছে না মাইনাসে যাচ্ছে? আমার এই এপিসোড বানাতে যদি আধ ঘন্টা লাগে, এডিটিং করতে যদি আরও 4 ঘন্টা যায়, সব মিলিয়ে যদি ধরে নিচ্ছি 10 ঘন্টা খরচা হয়েছে, আপনারা টোটাল যত ঘন্টা ওই এপিসোডটা দেখেছেন সেটা কি 10 ঘন্টার বেশি না 10 ঘন্টার কম? আমি কিন্তু সেই জায়গা থেকে দেখব, এবং আপনার জীবনকেও আমি সেই জায়গা থেকে দেখার জন্য বলবো। কেবলমাত্র সেই চাটুকারি বা ভয় দেখিয়ে, যে লোভ দেখিয়ে বা ভয় দেখিয়ে এপিসোড নয়। আপনি কি ঋণগ্রস্ত? আপনি কি পেতে চান মুক্তি? আপনার জীবনকে কি আপনি বানাতে চান কোটিপতি? কে চায় না ভাই যন্ত্রণা থেকে মুক্তি? কে চায় না সুখের খোঁজ? বাট আপনি যাবেন কি করে? আপনাকে তো রাস্তাটা দেখাতে হবে। ঋণটাকে যদি কেবল আর্থিক ঋণ হিসেবে দেখি না, তাইলে তো সেটা একটা আলাদা বিষয়। আমরা ঋণটাকে যে আঙ্গিকে আলোচনা করছি না, আমার তো অনেক ইচ্ছা আছে, আমরা দেব ঋণে ঋণী, পিতৃ ঋণে ঋণী, গুরু ঋণে ঋণী। পৃথিবীর যে পার্থিব জিনিস, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে,
কবিতা পড়েছেন তো? হ্যাঁ, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। তাহলে এদের কাছে কি ঋণী না? এদের কাছ থেকেও তো আমরা ঋণ নিচ্ছি, প্রতি পদক্ষেপ পা ফেলছি, মাটি আমাকে জায়গা দিচ্ছে, আমি ঋণী না? প্রতিদান মানুষ হিসেবে বলে আমি তো প্রতিদান দিচ্ছি। কি দিচ্ছেন? গাছটাকে কাটছেন। হ্যাঁ, একদম তাই। সমুদ্রের নদীতে মাছ ধরার জন্য বিষ ফেলে দিচ্ছেন। কলকারখানা দিয়ে আপনি প্রফিট নেওয়ার জন্য সমাজটাকে ধোঁয়ায় ঢুকিয়ে দিয়ে লাংসগুলোকে নষ্ট করে দিচ্ছেন। আপনি সমাজকে দিচ্ছেন না, অনেক কিছু দিচ্ছেন তো। ঠিক। তো প্রতিদান কি হবে? কি পাবেন? এই পৃথিবী তো ব্যাক দেবে। প্রকৃতি কিন্তু কোনো জিনিস নিয়ে নেয় না, সব ফেরত দেয় আপনাকে। হ্যাঁ, ঋণ মেটানোর জন্য আবার নিয়ে আসবে। আসবে তো, তখন বুঝে যাবেন কত ধানে কত চাল। মাঝে মাঝে বুঝছেন তো, মাঝে মাঝে আপনারা বুঝছেন, অনুভব করতে পারছেন না। মানে বোঝাটা একটু আরও জ্বালা দেওয়া উচিত ছিল। একদম তাই। এই কারণে কেবলমাত্র ওই ঋণের কথা সুরসুরানি মার্কা এপিসোড না করে আমি ব্যাপক অর্থে মাইনাস হচ্ছে ঋণ প্লাস হচ্ছে সম্পদ, এই জায়গা থেকে আমি এই এপিসোডের পুরো ভাবভঙ্গিটাকে আমি রেখেছি। আগামী এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। তবে তপভূমি নর্মদার যে এপিসোড চ্যানেলে আছে, প্লেলিস্টে আছে, আপনারা দেখুন। আপনি ওখানে গিয়ে ঋণগ্রস্ত হবেন না। আপনার যতটুকু আয়ু ওখানে দেবেন আপনি ওই এপিসোড শুনতে, আমি আমার জীবন থেকে বলছি, ওখানে দেখতে গেলেই দেখবেন ফার্স্ট এপিসোডে আমার দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা ওখানে রাশি লগ্ন সব দেখে নেবেন, ঠিক আছে? তো তখন আমার জীবন কী ছিল আর এখন কি আছে, ঋণে আছি নাকি মায়ের কাছে ঋণী হয়েছি, সেই জায়গাটা আপনারা বুঝতে পারবেন। এক কথায় বলি, শরীরটা ঋণ করে নিয়ে এসেছি, প্রথমেই শুরু হয়েছে কারণ ওই কারুর থেকে পাওয়া। এটা সঞ্চয়ে কখন পর্যবেসিত হবে? যার জিনিস সুস্থ সুন্দরভাবে তার কাছে যদি পৌঁছে দিতে পারি। ক্যা বাত! মানে আমি মায়ের কাছে ঋণী হওয়ার কথা বলছিলাম, আপনি তার উত্তরটা বলে দিলেন। হ্যাঁ, তার দেওয়া জিনিস এটা তো। হ্যাঁ, এটাকে যদি সুস্থ সুন্দরভাবে, মানে আমি দেহ মন নিয়ে একদম তার কাছে পৌঁছে দিয়ে বলতে পারি যে তুমি আমাকে যে দিয়েছিলে আজকে আমি তোমার কাছে আবার পৌঁছে দিলাম, তার মানে কি আমি ঋণী? কথাটা খুব ভাইটাল। তার মানে আমি ঋণী নয়। আচ্ছা, এর প্রশ্নের উত্তর এই জায়গাটা একটু উস্কানো থাক, আপনারাও এইটা কমেন্ট বক্সে লিখবেন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। পারলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। মা নর্মদার যে পিডিএফ বই আছে আপনি শেয়ার করবেন বাকিদের সাথে। পাবেন কোথা থেকে তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করুন, কেমন? দিয়ে দেবো আপনাকে বিনামূল্যে। নমস্কার। নর্মদে হার। নর্মদে হার।